প্রয়াত টুটু বসু মোহনবাগান ক্লাবে শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭৮ বছরে প্রয়াত মোহনবাগান রত্ন টুটু বসু, তাকে শ্রদ্ধা জানাতে মোহনবাগান ক্লাবে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ইতিমধ্যেই শপথ নিয়েছেন জয়ী প্রার্থীরা। আপনাদের যে ছবি দেখালাম, মোহনবাগান ক্লাবে ইতিমধ্যেই পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রয়াত টুটু বসুকে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছেছেন। মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, আর টুটুবাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটুবাবু। ওনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে। আমার সাথে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক, টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে उनर प्रति आसल श्रद्धा। दादा ये कितना लॉस है दादा, फुटबॉल जगत में ये कितना लॉस है दादा, कितना लॉस है? क्योंकि टूटू बोस एक बहुत ही प्रसिद्ध नाम है मोहनबागान क्लब और बंगाल फुटबॉल को लेके, कितना बड़ा लॉस है दादा? लॉस तो है ही, लॉस तो है, लेकिन उन्होंने कुछ साल से मोहनबागान को खड़ा करने के लिए दूसरा पीढ़ी तीसरा पीढ़ी को भी खड़ा करने का काम किया। बहुत बड़ा सोच का आदमी था। उन्होंने सेकेंड जनरेशन थर्ड जनरेशन को खड़ा किया। जैसे मोहनबागान क्लब आगे भी स्वामी विवेकानंद का जो महान मंत्र है चरैबती चरैबती बोल के आगे जाए। দাদা ये ঐতিহাসিক একটা দীর্ঘ পোস্ট করেছিলেন, আপনার ব্যক্তিগত স্মৃতি আজ কিছু এগুলো আপনাদের এখানে বলার। টুটুবাবু একজন শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন, সাথে সাথে মোহনবাগানের উনি একজন। বাকিটা ব্যক্তিগত কমেন্ট ওদের বাড়ির লোকের সঙ্গে বলবো। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ। শিক্ষা দুর্নীতির তদন্তে প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় উদ্ধার হয় পুর নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই নথি এবং পরবর্তীকালে অয়নশীল ও বাকিদের জেরার ভিত্তিতে উঠে এসেছিল সুজিত বসুর নাম। সোমবার প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। একেবারে রেড চার্ট বেঁধে চাকরি বিক্রি, একই দিনে নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ও কাজে যোগদান। একাধিক প্রাক্তন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের জড়িত থাকার অভিযোগ। তৃণমূল আমলে যেসব বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে অন্যতম একাধিক পুরসভায় চাকরি বিক্রি। এই মামলাতেই ইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বোস প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারাও এখানে রয়েছেন। এই দুর্নীতির হদিশ যেভাবে মিলেছিল তা যে কোনো থ্রিলারকেও হার মানাতে পারে, ঠিক যেন কেঁচো খুঁড়তে কেউটে। স্কুলে নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য তখন তোলপাড়। 2023 সালের 19 মার্চ দ্রুত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়নশীলের অফিস থেকে অন্তত 7টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় 400টি ওএমআর শিট, যার মধ্যে অনেকগুলি ওএমআর শিট ফাঁকা ছিল। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়নশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত আরও এগোনোর পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, একেবারে রেড চার্ট তৈরি করে পুরসভার চাকরি বিক্রির অভিযোগ সামনে আসে।
কিন্তু এই চাকরি বিক্রির টাকা কাদের পকেটে যেত? ইডি সূত্রে আরো দাবি, অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় সেখানে একটি ডায়েরি উদ্ধার হয়, যেখানে কোড ওয়ার্ডে বিভিন্ন নাম লেখা ছিল। সূত্রের দাবি, সেই ডায়েরির একটি জায়গায় লেখা ছিল এসবি, তার পাশে কয়েক কোটি টাকার অঙ্ক। ইডি সূত্রে দাবি, পরবর্তীকালে জেরায় অয়নশীল দাবি করেন সেই এসবি আসলে সুজিত বসু। সেই থেকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে আসেন প্রাক্তন দমকল মন্ত্রী। সুজিত বসু দিয়ে তো সবে শুরু, একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। এদিন সুজিত বসুকে ব্যাংশাল আদালতে তোলা হলে ইডির আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও সুজিত বসুর ভূমিকা রয়েছে। ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে, হয়তো পরিস্থিতি বদলেছে, তবে নেক্সাস এখনো ভাঙেনি। মঙ্গলবার সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে কি আরো কোনো বড় নাম সামনে আসবে, সেটাই দেখার। আবির দত্ত, প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। এর আগে তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, নিতাই দত্তর সূত্র ধরেও দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর নাম উঠে আসে। কোটি কোটি টাকার দুর্নীতি, জমি সম্পত্তির বিনিময়ে চাকরি বিক্রি, বেআইনি লেনদেন। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় এমনই সব মারাত্মক অভিযোগ সামনে এসেছে। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। বারবার হাজিরা ইডিও হয়নি শেষ রক্ষা। ইডি এই মামলা তদন্তে দীর্ঘদিন ধরেই সুজিত বসুকে বারবার তলব করছিল, কিন্তু প্রতিবারই নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজিত বসু। ভোটের আগে সুজিত বসুকে 4 বার নোটিশ পাঠায় ইডি। প্রত্যেকবার কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। এমনকি হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। আদালতে সুজিত বসু আবেদন করেন ভোটের পর 15ই মে ইডি দপ্তরে হাজির হবেন, কিন্তু হাইকোর্ট 1 মেতেই তাকে হাজিরার নির্দেশ দেয়। উপায় না পেয়ে সেদিন ইডির কাছে হাজিরা দেন সুজিত বসু। তাকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। 4 মে ভোটের ফল বেরোয়, কিন্তু 6 মে ইডি সুজিত বসুকে ডেকে পাঠালে ফের হাজিরা এড়ান তিনি। অবশেষে সোমবার ইডি দপ্তরে হাজির হন। প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা, প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বারবারই সুজিত বসুর নাম উঠে এসেছে। 2023 সালের 5ই অক্টোবর সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। ইডি সূত্রে দাবি, সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিতাই দত্ত বকলমে তার সেক্রেটারি ছিলেন। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের দাবি, নিতাই দত্ত সূত্র ধরেও পুরনিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম উঠে আসে। আবার ইডি যখন তার বাড়িতে হানা দিয়েছিল, তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। পুরনিয়োগ দুর্নীতির মামলা তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ অবধি সোমবার ইডির হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।